সব খবরে আপনাদের সঙ্গে আছে দেবাশিস রঞ্জন সরকার। রামিসা হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আগামী ১ জুন শুনানির দিন ধার্য হয়েছে। রবিবার দুপুরে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে ৪৭ পৃষ্ঠার চার্জশিট জমা দেয় পল্লবী থানা পুলিশ। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। রামিসা হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আগামী ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। গত মঙ্গলবার শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। ১ নম্বর আসামি সোহেল রানা সে দর্শন করে এবং দর্শনের ফলে তার অন্যবিধ কার্যকলাপের জন্য, যেমন তার হাত গলা কেটে ফেলেছে, তার হাত বিচ্ছিন্ন করে ফেলেছে, তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে ৯-২ এই ধারার অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন, এই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা প্রয়োজন করবে সরকার। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার, বিচার ও সামাজিক সম্প্রীতি ফিরিয়ে আনতে ভবিষ্যতে রিকনসিলিয়েশন কমিশন গঠনের উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিএনপি সরকারের ৩ মাসে কোনো ধর্ষণের ঘটনায় অপরাধীরা ছাড় পায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়েও প্রশ্নের জবাব দিয়েছেন। বলেন, এ ধরনের কোনো তথ্য জানা নেই তার। আইন প্রক্রিয়ায় ভারত থেকে ফেরাতে চান হাসিনাকে। এক্সট্রাডিশন চুক্তি এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজে এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন, কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি খুব সম্ভবত ৫ থেকে ৭ দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এদিকে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজনে করে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে অতীতের ধর্ষণ ও হত্যাকারীদের বিচার হয়নি, রায় কার্যকর হয়নি। সে কারণে অপরাধীরা মাথা চারা দিয়ে উঠেছে। রামিসা হত্যাকারীদের রায় দ্রুত কার্যকরের দাবি জানান তারা। শিশু রামিসা সহ সারা দেশের নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁয়ে মানববন্ধন হয়েছে। জেলা শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বিভিন্ন সামাজিক সংগঠন। শিশু রামিসা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। নরসিংদীতে শিশু রামিসা সহ সকল নিহত ও নির্যাতিত শিশুদের স্মরণে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে রাইটস প্রোটেকশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শিশুদের অধিকার রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। রামিসা হত্যা সহ দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে খেলাঘর বরিশাল জেলা কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা শিশু ধর্ষণের তীব্র প্রতিবাদ জানান। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। Super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. গাজীপুরে ৯ বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণের মামলায়
একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুবাইল থানা পুলিশ জানায় গ্রেপ্তার সেলিম খান সম্পর্কে ওই শিশুর ফুপা। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। শনিবার রাতে মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। মামলার বিবরণে বলা হয়েছে 23 মে সেলিম খানের ব্যবহৃত কম্পিউটারে ওই শিশুর আপত্তিকর ছবি দেখতে পান স্বজনরা। পরে ভুক্তভোগী শিশু জানায় তাকে খাবারের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে সেলিম খান। সেই দৃশ্য মোবাইলে ধারণ করে সে। লালমনিরহাটে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে আদিতমারী উপজেলার দক্ষিণাটরি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায় 20 বছর আগে স্বামীর সাথে বিচ্ছেদের পর ঢাকায় অবস্থান করেন স্বপ্না বেগম। কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি ফেরেন। বাবার বাড়ি সংলগ্ন ভগ্নিপতি নান্নু সরকারের বাড়িতে কেউ না থাকার সুবাদে সেখানে অবস্থান করেন। শনিবার রাতে ওই ঘরে ঘুমাতে যান। রোববার সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহতের স্বজনদের অভিযোগ স্বপ্নাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। কে বা কারা এই ঘটনায় জড়িত তা তদন্ত করে আইনি ব্যবস্থার আশ্বাস পুলিশের। মেহেরপুরের 9 বছরের শিশু ধর্ষণ মামলার রায়ে আসামি শাকিল হোসেনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এই সময় আসামি শাকিল আদালতে উপস্থিত ছিলেন। মামলায় উল্লেখ করা হয় 2025 সালের 16 জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের 5ম শ্রেণীর পড়ুয়া মেয়ে তার বাবাকে খাবার দিতে যাওয়ার সময় আসামি শাকিল হোসেন পথ রোধ করে। দেশীয় অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে শিশুটিকে নির্যাতন করে। এ সময় শিশুর চিৎকারে পালিয়ে যায় শাকিল। পরে বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী শাকিলকে আটক করে গণপিটুনি দেয়। পরে গাংনী থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। এরপর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণা করেন বিচারক। হামের বিশেষ টিকা কর্মসূচি শেষ। প্রকোপ কমার আশা করা হলেও পরিস্থিতি ভিন্ন। রবিবার আরও 16 শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 1434 জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 15 মার্চ থেকে এই পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে 528 শিশু। এমন পরিস্থিতিতে হামের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। সরকারি সব ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। এ তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংসদের আগামী অধিবেশনে বিদ্যুৎ সমস্যা সমাধানের পথরেখা মিলতে পারে। রবিবার জাতীয় সংসদ ভবনে সৌর বিদ্যুৎ অন গ্রিড রুপটপের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, সংসদ হবে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। জানান, এর মধ্যে দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল ব্যবস্থায় প্রবেশ করেছে। এ সময় সরকার প্রধান জানান, আমদানি নয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিবেশ বান্ধব, টেকসই ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হতে চায় বাংলাদেশ। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। সরকারকে দ্বিচারিতা পরিহারের আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা। রবিবার রাজধানীর পুরনো পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে জামায়াত ইসলামীর আয়োজনে অর্থনৈতিক সাংবাদিকদের সাথে জাতীয় বাজেট ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল মিয়া পরোয়ার অভিযোগ করেন, এনবিআরে পদে পদে দুর্নীতি হচ্ছে। সংস্কার বাস্তবায়নের পাশাপাশি অপচয় ও অর্থ পাচার ঠেকাতে না পারলে জনকল্যাণমুখী বাজেট করার প্রতিশ্রুতি তুলে নেয়ার আহ্বানও জানান তারা। রাজস্ব সংগ্রহের পদ্ধতিগত দুর্বলতা, ত্রুটি বিচ্যুতি দূর করা এবং আয়ের আওতা বাড়ানো, ব্যয়ের ক্ষেত্রে অদক্ষতা, দুর্নীতি, অপচয়, দীর্ঘসূত্রিতাকে থামানো, এর মধ্য দিয়ে বাজেটকে কার্যকর করা যাবে। আর না করতে পারলে বাজেট হবে, কিন্তু বাজেট কার্যকরের ক্ষেত্রে এগুলোই বড় বাধা হয়ে থাকবে। কথা কাজে মিল রাখতে হবে, দ্বিচারিতা আমাদেরকে পরিহার করতে হবে। আপনি সংস্কার করবেন না, প্রতিশ্রুতি দিয়েছেন, আবার অভিনয় করেছেন নির্বাচন আদায় করার জন্য, এসব কথা আবার আত্মস্বীকৃতির খুনির মতো বলবেন, যাতে এগুলো পছন্দ করে। ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায় রবিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করে এনসিপি নেতা তারেক রেজা। মিলনায়তনের সামনে পৌঁছানোর সাথে সাথে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার তারেক রেজা সহ কয়েকজনের নামে মামলা হয়। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। ঈদ আনন্দ পরিবার প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। রবিবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। অনেকেই আগে ভাগেই ধরেছেন বাড়ির পথ। তবে অন্যবারের চেয়ে এবারের চিত্র বেশ স্বস্তিদায়ক। দেশের বিভিন্ন গন্তব্যে বেশিরভাগ ট্রেনে নির্ধারিত সময় স্টেশন ছেড়েছে। তবে 3টি ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও স্বস্তির যাত্রায় সন্তুষ্ট যাত্রীরা। এদিকে মহাখালী বাস টার্মিনালেও ছিল ঘরমুখো মানুষের চাপ। টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে অনেককেই। নদীপথেও বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। এবার শতাধিক অতিরিক্ত লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য। পরিবেশ মোটামুটি অত জ্যামজট নাই, বৃষ্টির জন্য একটু জ্যামজট হয়েছিল, এখন মোটামুটি ক্লিয়ার। এসি গাড়ি আসলে তারপরে টিকিট দেয়, যে কারণে 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। এই এখন দিচ্ছে, গাড়ি কখন আসবে তারও নিশ্চয়তা নেই। ট্রেন জার্নি আমার সবসময় ভালো লাগে, তো অনেক যে হ্যাসেলে পড়তে হয় এবার সেটা পড়তেছি না। যাত্রীর চাহিদা প্রচুর, বাট ট্রেনের সংখ্যা বা যাত্রীদের যাতায়াত নিশ্চিত করবার জন্য আমাদের যে ট্রেনের সংখ্যা সেটা পর্যাপ্ত নয়। ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর পশুর হাট। দিনের শুরুর অংশে ক্রেতাদের খুব একটা ভিড় না থাকলেও শেষ দিকে বাড়ে তাদের আনাগোনা। দরদাম করে পছন্দসই কোরবানির পশু কিনছেন ক্রেতারা। রবিবার দুপুরের অসহনীয় গরমে অসুস্থ হয়ে পড়ে বড় আকারের কিছু গরু। তাদের সুস্থ রাখতে তাঁবুর ছায়াতে রাখা ও গোসল করানোর পরামর্শ দিচ্ছেন প্রাণী বিশেষজ্ঞরা। সকালে দিয়াবাড়ি পশুর হাট পরিদর্শনে যান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। তিনি জানান, খামারির স্বার্থে ভারতীয় গরু যেন না আসতে পারে সে ব্যাপারে সচেষ্ট রয়েছে সরকার। সব হাটের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে বলেও জানান প্রাণী সম্পদ মন্ত্রী। যদি হাট মালিক যদি ফ্যানের ব্যবস্থা করতে, তাহলে মনে করেন যে আমরা ব্যবসায়িকরা খামারিরা গরু নিয়ে এসে শান্তি পেতাম। গরুগুলো অনেক যত্নে থাকে, কিন্তু এখানে এসে সেই যত্নটা পাচ্ছে না। ডিবি, পুলিশ, র্যাব তারা তাদের নিরাপত্তা বাহিনী দিয়ে পুরা হাটকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। নিরাপত্তার দিক দিয়ে আমরা কোনো আপোষ করিনি। আমরা সর্বাত্মক করব যে যাতে করে ভারতীয় কোনো গরু বা অন্য দেশের কোনো গরু যেন না আসতে পারে। আসলে আমাদের গরুর দরকার নাই। পশুবাহী ট্রাক নির্দিষ্ট কোনো হাটে নিতে বাধ্য করা যাবে না, এমনটা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে র্যাব। রবিবার সকালে গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে এক ব্রিফিংয়ে এমন হুঁশিয়ারি দেন র্যাব মহাপরিচালক। এ সময় তিনি বলেন, গাবতলী সহ সব পশুর হাট কেন্দ্রিক নিয়মিত পেট্রোলিং ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। ছিনতাই রোধে নিরাপত্তা চৌকি বাড়ানো হয়েছে। কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার করা হয়েছে। জাল টাকা শনাক্ত ও জাল টাকা তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মহাপরিচালক। কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ এবং কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শাপলা চত্বর হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 সাংবাদিক গ্রেপ্তারের ক্ষেত্রে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আমাদের যে ভিকটিম মামুন, তাকে দুইবার কিছু বিশেষ বাহিনীর লোকজনের সহায়তায় দুইবার তাকে অপহরণ করা হয়েছে। আজকের যিনি অভিযুক্ত ব্যক্তি, আমরা প্রাইমারিলি তার সংশ্লিষ্টতা পাওয়ার প্রেক্ষিতে আমাদের তদন্ত সংস্থা আমাদের মাধ্যমে একটি আবেদন পাঠিয়েছিলেন। সে আবেদনের প্রেক্ষিতে আজকে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল তাকে সোনারেস্ট দেখিয়েছে। বান্দরবানের নাইখং ছড়ির ধুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন। সকাল 11:30টার দিকে সীমান্ত পিলার 41 ও 42-এর মধ্যবর্তী এলাকায় সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। স্থানীয়রা জানায়, নিজ জমিতে কাজ করছিলেন তারা। এই সময় হঠাৎ ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে 3 জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।
কক্সবাজারের আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ দুজন আহত হয়েছেন। রবিবার সকালে কক্সবাজার জজ আদালত ভবনের দক্ষিণ পাশের গেটের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয় ও আহত হয় আরও একজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক ও তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 9 রাউন্ড গুলি, 2 ম্যাগাজিন এবং 6 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। নোয়াখালীর সোনাইমুড়িতে সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশু ছেলেকে হত্যার 2 বছর পর পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। এ ঘটনায় নিহত নারীর 2 সৎ ছেলে ও 1 নাতিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার জয়াক গ্রামের আবু আমিনের বাড়ির পুকুর থেকে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়। সিআইডি জানায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে 2024 সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার শিশু নোমানকে হত্যা করে সৎ ছেলে রাজু, সাগর ও নাতি টিপু। তখন শুকনো মৌসুম থাকায় লাশ গুম করতে তাদের পুকুরে মাটি চাপা দেওয়া হয়। দীর্ঘ তদন্তের পর গ্রেপ্তার হওয়া সৎ ছেলে রাজু, সাগর ও নাতি টিপুর দেয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে মা ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়। ভোলার চর ফ্যাশনে গৃহবধূকে হত্যার দায়ে 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 2 জনের যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে। রোববার দুপুরে চর ফ্যাশনের চৌকি আদালতে রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালত। রায়ে আব্দুল মালিক পণ্ডিত, মোহাম্মদ ইব্রাহিম ও আব্দুল মান্নানকে মৃত্যুদণ্ড এবং মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ রফিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2022 সালে ঘুমন্ত গৃহবধূ বকুল বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় গাজীপুরে যমুনা টেলিভিশনের সাংবাদিক পলাশ প্রধানকে লাঠিপেটা করেছেন এক ট্রাফিক সার্জেন্ট। রবিবার রাত 8:30টার দিকে গাজীপুর মহানগরের সাইনবোর্ড এলাকায় ঈদ যাত্রার খবর সংগ্রহের কাজ করছিলেন পলাশ। এ সময় ট্রাফিক আইন অমান্যের অজুহাতে তার উপর চড়া হন সার্জেন্ট আজমির। পরে আশেপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় অভিযুক্ত ট্রাফিক পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে নিকটস্থ পুলিশ বক্সে নিয়ে যায়। এই ঘটনার নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি কর্তৃপক্ষ। রবিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিআরপি কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর ভ্যালেরি এ টেইলর, ট্রাস্টির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান, ট্রাস্টি মুস্তাক আহমেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্কুল ফিডিং নিয়ে যমুনা টেলিভিশনের অনুসন্ধানের পর প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্তে অনিয়ম পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সব ঠিকাদার কোম্পানিকে ফুড টেকনিশিয়ান নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার মিরপুরে হয় ঠিকাদার, জেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্টদের নিয়ে নির্দেশনা ও মতবিনিময় সভা। সভায় 30 কর্মদিবসের মধ্যে ফের অনিয়ম হলে চুক্তি বাতিল, মামলাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর 1 জুনের মধ্যে স্পষ্ট করতে বলা হয়েছে সাপ্লাই চেইন ম্যাপিং। মন্ত্রণালয়ের সচিব জানান, কারো অবহেলায় কোনো শিশু মৃত্যুর ঘটনা ঘটলে সেই দায় নিতে হবে ঠিকাদারকেই। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, স্কুল ফিডিং প্রকল্পে দেয়ালে পিঠ ঠেকে গেছে, অনিয়মে ব্যাহত হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য। জানান, যেসব খাবার নিয়ে অভিযোগ থাকবে না, কেবল সেগুলোরই বিলি পাবেন ঠিকাদাররা। এত বড় কন্ট্রাক্ট নিয়ে একটা ফুড টেকনিশিয়ান রাখতে পারবেন না আপনারা? নিশ্চয়ই পারবেন ভাই। তাহলে ফুড টেকনিশিয়ান রাখা এখন আপনাদের জন্য মাস্ট। আপনার কেন কন্টিনজেন্সি নাই যে স্ট্যাটিস্টিক্যালি এতগুলো প্যাকেট খুলতে পারে, এতগুলো প্যাকেটে পোকা ধরতে পারে? তো কন্টিনজেন্সি আমার এত % প্যাকেট এক্সট্রা থাকবে, আমি সাপ্লাই দিব, তাহলে কোনো কমপ্লেন হয় না, ওয়েটও করতে হয় না, কারণ আপনার ট্রাকের মধ্যেই ছিল এতগুলো এক্সট্রা প্যাকেট। স্ট্যাটিস্টিক্যালি হিসাব আপনি করেন নাই কেন? যদি এটার ব্যত্যয় হয় তবে হয় এটা আমরা বাদ দেব, না হয় আমরা রিজেক্ট করে দেব, না হয় এটার যে চুক্তি বাতিল করব, না হয় আইনগত কোনো ব্যবস্থা নেব। বর্ষা মৌসুমে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কমাতে ময়মনসিংহ নগরীর 10টি সরকারি কলোনির বাসিন্দাদের মাঝে 450 বান্ডেল রঙিন টিন
বিতরণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। রবিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এসব টিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ রোকনউজ্জামান রোকন। নগরীর 10টি সরকারি কলোনির অন্তত 600 নিম্ন আয়ের মানুষের মাঝে এসব টিন বিতরণ করা হয়। বর্ষা মৌসুমে পুরনো ও জরাজীর্ণ ঘরে বসবাসকারী মানুষের দুর্ভোগ লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের অ্যামেজিং ডে উপহার দিল মিস্টার নুডলস। শুক্রবার রাজধানীর পল্লবীতে এই আয়োজনে 3 শতাধিক সুবিধাবঞ্চিত শিশুরা অংশ নেয়। দিনের শুরুতেই শিশুদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আয়োজনে শিশুদের জন্য ছিল নানা ধরনের আনন্দঘন কার্যক্রম, প্রতিভা বিকাশের বিভিন্ন গেমস, খেলাধুলা, নাচ, গান, ছবি আঁকা এবং বিনোদনমূলক আয়োজন। অনুষ্ঠানে একজন নিউট্রিশনিস্ট শিশুদের সুষম খাদ্য ও পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে শিশুদের অংশগ্রহণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে একজন কৃষিবিদ গাছের প্রয়োজনীয়তা ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে শিশুদের ধারণা দেন। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।